Hello my dear students, welcome to my channel Bishnubada Tutorial. HS 2022 কেমিস্ট্রি সাজেশন পদার্থের কঠিন অবস্থা যেটা তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে ক্লাস 12 এ। এই পদার্থের কঠিন চ্যাপ্টারতে দেখো 4 নম্বর পরীক্ষায় পড়ে একটা এমসিকিউ এবং 3 নম্বরের একটি প্রশ্ন, টোটাল 4 নম্বর। আজকে দেখো আমরা সাজেশন দেব, যে সাজেশন এই সাজেশন করা করলেই তোমরা 100% কমন পাচ্ছ। তার সঙ্গে শুধু দেখো সাজেশন নয়, সাজেশনের সঙ্গে তোমার উত্তরটাও দিয়ে দিচ্ছি। প্রথম দেখো, কোনগুলি আণবিক, আয়নীয় ও সমযোজী কেলাসাগার কঠিন। ঠিক আছে, একটা দিলাম, এগুলোর উত্তরটাও দিয়ে দিচ্ছি। দেখো, আণবিক কেলাসাগার কঠিন SO2 বরফ, কঠিন O2, কঠিন PO4, কঠিন এই কঠিন হচ্ছে তোমার AR হবে, এটা AR, বুঝছো। আয়নীয় কেলাসাগার কঠিন জিঙ্ক সালফাইড, লিথিয়াম ক্লোরাইড। সমযোজী কেলাসাগার কঠিন বোরন নাইট্রাইড, সিলিকন কার্বাইড, সিলিকন। এবার দেখো নিচের কঠিনগুলিকে আয়নীয়, ধাতব, আণবিক, নেটওয়ার্ক বা সমযোজী আর অনিয়তাকার হিসেবে শ্রেণীভুক্ত করো। আয়নীয় দেখো, এটা অ্যামোনিয়াম ফসফেট, লিথিয়াম ব্রোমাইড, ব্রাস, আরবি, এগুলো ধাতব। আণবিকের মধ্যে রয়েছে V4O10, I2P4। নেটওয়ার্ক গ্রাফাইট, সিলিকন, সিলিকন কার্বাইড আর অনিয়তাকার প্লাস্টিক। একটি করে ধ্রুবীয় ও অধ্রুবীয় আণবিক কেলাসাগার কঠিনের উদাহরণ দাও। ধ্রুবীয় আণবিক কেলাসাগার কঠিন হলো কঠিন অ্যামোনিয়া, আর অধ্রুবীয় আণবিক কেলাসাগার কঠিন হলো কঠিন I2 বা কঠিন H2, কঠিন O2। একটি দেহকেন্দ্রিক ঘনকাকার ঘনসন্নিবেশের সবর্গাঙ্ক সংখ্যা কত? দেহকেন্দ্রিক ঘনকাকার ঘনসন্নিবেশের সবর্গাঙ্ক 8। কঠিন CH4 ও NH3 কেলাসের গঠনকারী কণা এবং কণাগুলির মধ্যে আকর্ষণ বলের প্রকৃতি। কঠিন CH4 কেলাসে গঠনকারী কণা CH4, অণুগুলি লন্ডন বলের মাধ্যমে কেলাসে আবদ্ধ থাকে। কঠিন NH3 গঠনকারী কণা NH3 আর অণুগুলি ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের মাধ্যমে আবদ্ধ থাকে। এবি একটি যৌগ দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য 380 পিকোমিটার হলে ল্যাটিসে বিপরীত আধানযুক্ত আয়নের মধ্যে দূরত্ব কত হবে? ল্যাটিসে বিপরীত আধানযুক্ত আয়নের মধ্যে দূরত্ব R+R- সমান √3a/2। ওকে, সুতরাং এটা দেখো, এটা √3 এর জায়গায় 380 পিকোমিটার বসিয়ে দাও, তাহলে এটা উত্তরটা বেরিয়ে আসছে। বোরন নাইট্রাইড হলো 4টে অপশন, এর মধ্যে দেখো বোরন নাইট্রাইড হলো সমযোজী কেলাসাগার কঠিন। নিচের কোনটি আণবিক কেলাসাগার কঠিন? 4টে অপশনের মধ্যে দেখো বরফ রয়েছে আণবিক কেলাসাগার কঠিন। গ্রাফাইটের তড়িৎ সুপরিবাহিতার কারণ কি? 4টে অপশনের মধ্যে দেখো ইম্পর্টেন্ট যেটা প্রশ্নের উত্তর, যেটা মুক্ত যোজক ইলেকট্রন উপস্থিতির জন্য গ্রাফাইট তড়িৎ পরিবহন করে। গ্রাফাইট কোন শ্রেণীর অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, গ্রাফাইট কোন শ্রেণীর অন্তর্ভুক্ত নয়? এটা দেখো, গ্রাফাইট হলো তোমার এটা হচ্ছে তোমার সঠিক উত্তর আয়নীয় কঠিন হবে। এটা সমযোজী কঠিন নয়, এটা যেহেতু নয় আছে তাই এটা হচ্ছে আয়নীয় কঠিন হবে। ওকে, এই অপশন ডিটা সঠিক উত্তর। কেলাসাগার কোয়ার্টজ হলো, কেলাসাগার কোয়ার্টজ হচ্ছে সমযোজী কেলাসাগার কঠিন। ওকে, পৃষ্ঠকেন্দ্রিক ও দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণার সংখ্যা কত? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণা 4 আর দেহকেন্দ্রিক ক্ষেত্রে কণার সংখ্যা 2। সরল দেহকেন্দ্রিক ও পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষগুলিতে তাদের কণার সংখ্যা অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজায়। দেখো, সরল দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষগুলিতে কণার সংখ্যা যথাক্রমে 1, 2 এবং 4। কণার সংখ্যা অনুযায়ী তাদের ঊর্ধ্বক্রম সরল লেস দেহকেন্দ্রিক লেস পৃষ্ঠকেন্দ্রিক। সোডিয়াম ধাতুর কেলাস দেহকেন্দ্রিক একক কোষ দ্বারা গঠিত। 9.2 গ্রাম সোডিয়াম একক কোষের সংখ্যা কত হবে? দেখো, 9.2 গ্রাম সোডিয়ামে কণা বা পরমাণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো বাই M ইন্টু W, অ্যাভোগাড্রো W/M, অ্যাভোগাড্রো ইন্টু 9.2/23। কারণ কী কথা, দেখো আণবিক যেহেতু এখানে সোডিয়ামের পারমাণবিক ভর 23, তাই 23-এর মধ্যে অ্যাভোগাড্রো থাকবে, তাহলে 9.2-তে কত থাকবে? এবার দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা 2,
তাই 9.2 গ্রামে কণার সংখ্যা কত হবে? যা পরমাণু তার অর্ধেক হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং এটা ভাগ করলে দেখো উত্তর হচ্ছে এইটা। ধাতব কপারের কেলাস ঘনকাকার। 6.35 গ্রাম কপারে একক কোষের সংখ্যা যদি এত হয়, তাহলে কপারের কেলাস কোন ধরনের একক কোষ দ্বারা গঠিত? অর্থাৎ একক কোষে পরমাণু সংখ্যা বের করতে হবে, তবে আমরা বুঝতে পারবো এটা কোন ধরনের একক কোষ। দেখো 6.35 গ্রাম কপার, সুতরাং এটাকে আমরা পরমাণু সংখ্যা বের করছি। 6. যেটা যেহেতু দেখো এখানে 63.5 দেওয়া আছে, 63.5-এ অ্যাভোগাড্রো সংখ্যক কণা আছে, তাহলে 6.35 কত হবে? গুণ করে দিলাম, এত হলো। এবার দেখো এখানে যেহেতু কোষের সংখ্যা দেওয়া আছে এটা, তাহলে 1.506 × 10⁻22 একক কোষ সমান এতটি পরমাণু। তাহলে একটা একক কোষে 4টে পরমাণু থাকছে। যেহেতু কপারের প্রতি একক কোষের পরমাণু সংখ্যা 4, তাই কপারের কেলাস পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ দ্বারা গঠিত। পি, কিউ, আর এই 3টি মৌল কিউবিক কঠিনে কেলাসিত হয়। পি পরমাণুগুলি ঘনকের কৌণিক বিন্দুতে, কিউ পরমাণু ঘনকের কেন্দ্রে, আর আর পরমাণু ঘনকের পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত। কঠিন যৌগটির সংকেত নির্ণয় করো। দেখো প্রতি একক কোষে পি পরমাণুর সংখ্যা কত হবে? যেহেতু কৌণিকে আছে, তাহলে 1/8 করে অবদান, 8টা কৌণিক বিন্দু আছে, তাহলে 8 × 1/8 অর্থাৎ একটা। কিউ পরমাণু কোথায় আছে? ঘনকের কেন্দ্রে, তাই এটা একটাই হবে। আর আর পরমাণু রয়েছে পৃষ্ঠকেন্দ্রে, পৃষ্ঠকেন্দ্রে হাফ করে অবদান, 6টা পৃষ্ঠকেন্দ্র, তাই হচ্ছে 3টে হচ্ছে। সুতরাং এদের পি কিউ আর এর পরমাণু সংখ্যা অনুপাত 1:1:3, সুতরাং সংকেত হবে পি কিউ আর 3। একক কোষের প্যাকিং দক্ষতা বলতে কি বোঝায়? ইম্পর্টেন্ট প্রশ্ন। প্যাকিং দক্ষতা কি? কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত থাকে, তাকে একক কোষের প্যাকিং দক্ষতা বলে। অর্থাৎ দেখো একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন বা একক কোষের মোট আয়তন। দেহকেন্দ্রিক ঘনকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এরকম একটা ছবি আঁকবে প্রথমে ঘন করে, এই যে ধারে একটা একক কোষ, এই ধারে একটা একক কোষ, আর মাঝখানে একটা একক কোষ, মাঝখানে একটা কণা। ঠিক আছে, এই 4টে কণা, এই 3টে কণা পরপর এভাবে দেখাবে। এ থেকে বি পর্যন্ত একটা দেহকর্ণ, আর বিসি হচ্ছে তোমার পৃষ্ঠকর্ণ। এখন এই দেহকর্ণ যেটা, এই দেহকর্ণ দৈর্ঘ্য কত হয়? দেহকর্ণের দৈর্ঘ্য তোমার √3a, যেহেতু বাহুর দৈর্ঘ্য এ। তাহলে আমরা প্রথমে বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, আর কণার দৈর্ঘ্য কণার ব্যাসার্ধ আর ধরে নিলাম। তাহলে দেহকর্ণ দৈর্ঘ্য ডি হলে ডি সমান 4r। সমীকরণ থেকে দেখা যাচ্ছে, দেখো এই ছবি থেকে। সুতরাং দেহকর্ণের দৈর্ঘ্য ডি সমান বাহুর দৈর্ঘ্য × √3, অর্থাৎ a √3, অর্থাৎ 4r সমান a √3, আর r সমান √3a/4। আচ্ছা, এখানে দেখো প্রতিটি কণার আয়তন কত? 4×3 πr3। দেহকেন্দ্রিক একক কোষে কণার সংখ্যা 2টো, তাই দেহকেন্দ্রিক ঘনকার একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন 2 × 4×3 πr3। অর্থাৎ একক কোষের আয়তন a³ সমান, একক কোষের আয়তন যেটা, এটা দেখো তোমার, এটা a, এটা 4 হবে, হ্যাঁ 4r/√3, সুতরাং এটা 64/3√3r³। সুতরাং দেহকেন্দ্রিক ঘনকাকে একক কোষের প্যাকিং দক্ষতা কণা দ্বারা অধিকৃত আয়তন বা একক কোষের আয়তন। কণা দ্বারা অধিকৃত আয়তন 2 × 4×3 πr3, আর একক কোষের আয়তন এটা 0.68। সুতরাং একক প্যাকিং দক্ষতা 0.68। অতএব দেহকেন্দ্রিক একক কোষের অধিকৃত আয়তনের পরিমাণ, কণা দ্বারা অধিকৃত আয়তনের পরিমাণ 68%, আর ফাঁকা স্থান 32%। এই লাস্টে এদের দুটো লাইন না লিখলে হবে, তোমার এই পর্যন্ত হলেই হবে। প্যাকিং দক্ষতা 0.68। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 74। এর অর্থ কি? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মোট আয়তনের 74% উক্ত কোষের গঠনকারী কণা দ্বারা অধিকৃত থাকে। সরল দেহকেন্দ্রিক ও পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষগুলিতে তাদের প্যাকিং দক্ষতার ঊর্ধ্বক্রমে সাজাবে। দেখো সরলের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা 52.4%, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে 68%, আর পৃষ্ঠকেন্দ্রিক 74%। সুতরাং দক্ষতার ক্রম হলো, প্যাকিং দক্ষতার ক্রম সরল লেস দেহকেন্দ্রিক লেস পৃষ্ঠকেন্দ্রিক। সিলভার ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকার একক জালক কোষ গঠন করে। যদি কেলাসের একক কোষের কিনার দৈর্ঘ্য 407 পিকোমিটার হয়, তাহলে সিলভারের পারমাণবিক ব্যাসার্ধ ন্যানোমিটার এককে নির্ণয় করে। আচ্ছা, এখানে দেখো যেহেতু কেলাসের একক কোষের কিনার দৈর্ঘ্য a সমান 407 পিকোমিটার, 407 পিকোমিটার মানে 407 × 10⁻³ ন্যানোমিটার, কারণ 1 পিকোমিটার মানে 10⁻³ ন্যানোমিটার।
অতএব সিলভারের পারমাণবিক ব্যাসার্ধ কত হবে, আর সমান a/2√2 ফর্মুলা, যেহেতু এটা পৃষ্ঠকেন্দ্রিক, সুতরাং এটা বসিয়ে দিলে দেখো এটা 0.144 ন্যানোমিটার। ক্রোমিয়াম ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। যদি ক্রোমিয়াম ধাতুর ব্যাসার্ধ 125 পিকোমিটার হয় তাহলে একক কোষে কিনার দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধ আর সমান 125, অর্থাৎ কিনার দৈর্ঘ্য কত হবে? এটা যেহেতু দেহকেন্দ্রিক তাই ফর্মুলা হচ্ছে a সমান 4r/√3, সুতরাং 4 × 125/√3, 288.68 পিকোমিটার। এবার দেখো এখান থেকে কি এমসিকিউ পড়তে পারে, যেমন দেখো একটি ধাতু পারমাণবিক ভর 108 ঘনকাকার কেলাস গঠন করে। উক্ত ধাতু 1.08 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা এত হলে একক কোষে কণার সংখ্যা কত হবে? এটা হচ্ছে অপশান, এরকম 3টে রয়েছে, দেখো 4টে অপশান। এখান থেকে দেখো তোমার 1.08 পরমাণুর সংখ্যা দেখা আছে। এখানে দেখো 108 পরমাণুর সংখ্যা কত হয়? অ্যাভোগাড্রো। তাহলে 1.08 কত হবে? অ্যাভোগাড্রো যেহেতু 1.08 হবে, তাহলে 1.08 হবে 6.022 × 10⁻21 হবে। এবার দেখো একক কোষের সংখ্যা এত আছে, পরমাণুর সংখ্যাকে কোষের সংখ্যা দ্বারা ভাগ করলে দেখবে এটা উত্তর 4 বেরোচ্ছে। দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাসের শূন্যস্থানের পরিমাণ কত? দেহকেন্দ্রিকের ক্ষেত্রে শূন্যস্থান হচ্ছে তোমার 32%, 32। এক্স পারমাণবিক ভর এক্স হচ্ছে দেখো 40, 4 গ্রাম পরিমাণে একক কোষ কত হবে? 4 গ্রামের পরমাণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো/4, এই অ্যাভোগাড্রো/10 হবে। 40 অ্যাভোগাড্রো, তাহলে 4-এ কত হবে? অ্যাভোগাড্রো/10। আর যেহেতু এটা তোমার এফসিসি গঠন করেছে, সুতরাং এটা Na/10 তার হচ্ছে 1/4 ভাগ হয়ে যাবে, মানে 1/4 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে Na/40 হয়ে যাবে, অর্থাৎ অপশান ডি। এইচসিবি বা সিসিবি গঠনের প্যাকিং দক্ষতা কত হবে? এটা প্যাকিং দক্ষতা 0.74। এইচসিবি বা সিসিবি বিন্যাসে প্রতিটি গোলকে কণার সংখ্যা সবর্গাঙ্ক সংখ্যা কত? এটা 12। আয়রন, দেখো এখান থেকে ঘনত্বের অঙ্ক তো প্রতি বছরই পড়ে, সুতরাং তোমার এবছরেও পড়বে, সেই রকমই ধরে নিতে পারো। আয়রন ধাতব আয়রন দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। উক্ত কেলাসের একক কোষের কিনার দৈর্ঘ্য দেওয়া আছে 288 পিকোমিটার। তাহলে আয়রনের ঘনত্ব কত হবে? ঘনত্বর ফর্মুলা হচ্ছে Z × M/N × AQ। এটা হচ্ছে তোমার দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য 288 পিকোমিটার, এটা হচ্ছে মিটারে করে নিলাম, সেখান থেকে সেমিতে করে নিলাম। আয়রনের পারমাণবিক ভর M দেওয়া আছে দেখো 55.85। আয়রন দেহকেন্দ্রিক কেলাস গঠন করে, Z এর মান 2, অতএব রো সমান 2 × M এর জায়গায় 55.85 অ্যাভোগাড্রো, আর হচ্ছে তোমার এটা হচ্ছে এর মান বসিয়ে দাও, তাহলে এখান থেকে 7.76 গ্রাম/সেমি কিউ বেরিয়ে আসবে। সুতরাং আয়রনের ঘনত্ব বেরিয়ে গেল। কপার ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। কেলাসের একক কোষের কিনার দৈর্ঘ্য নির্ণয় করো। দেওয়া আছে ঘনত্ব এবং পারমাণবিক ভর এত এত। তাহলে ঘনত্ব সমান Z × M/N × AQ। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার যেহেতু এটা বলে দিয়েছে তাই Z এর মান 4 দাঁড়াচ্ছে। অতএব এখানে আমার দেখো যেহেতু বের করতে বলেছে ঘনত্ব কিনার দৈর্ঘ্য বের করতে বলে, অর্থাৎ এ বের করতে হবে। সুতরাং এখান থেকে আমরা A³ সমান কি পাচ্ছি দেখো, Z × M/N × রো। সবগুলো মান বসিয়ে দাও, তাহলে এটা বেরোচ্ছে। এবার এখান থেকে এ সমান কি হবে দেখো, এটা কিউব রুট করতে হবে। কিউব রুট করার সময় খেয়াল করো এটা 10⁻⁻23 এটাকে 24 করে নেবে, কারণ ক্যালকুলেটার সবসময় বসিয়ে এটা করাটা মুশকিল হয়ে যায়, তাই ম্যানুয়ালি করে নেওয়াই ভালো। এটাকে 24 করে নেবে, আর এখানে তোমার একটা পয়েন্ট বাড়িয়ে দেবে, অর্থাৎ এটা 47.4 করে নেবে। এবার দেখো এটার কিউব রুট করলে -8 বেরিয়ে আসবে, আর এটার কিউব রুট তোমরা ক্যালকুলেটারে করে নেবে, এটা 3.62। সুতরাং এটা 362 × 10⁻10 সেমি, অর্থাৎ 362 পিকোমিটার হয়ে যাচ্ছে। সুতরাং কিনার দৈর্ঘ্য 362 পিকোমিটার। নিওবিয়াম দেহকেন্দ্রিক ঘনকাকার গঠনাকৃতি কেলাসিত হয়। যদি নিওবিয়ামের ঘনত্ব এত এবং পারমাণবিক ভর 93 ইউনিট হয়, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কত হবে? এটাও একই রকমভাবে তোমার দেখো পারমাণবিক ব্যাসার্ধ বের করতে হলে তার আগে আমার বের করতে হবে কি এ, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য। ওই একই আগের অঙ্কেটার মতোই দেখো একই রকমভাবে আমরা বাহুর দৈর্ঘ্য এটা বের করে নিলাম, কত হলো 330 পিকোমিটার। তাহলে এটা যেহেতু দেখো বলেছে এটা দেহকেন্দ্রিক, তাই দেহকেন্দ্রিকের ক্ষেত্রে ব্যাসার্ধ কি ফর্মুলা হবে? 4r = √3a, অর্থাৎ r = √3a/4। সুতরাং √3, 4 আর 300 এর জায়গায় 330 বসিয়ে দিলে 142.89 পিকোমিটার দাঁড়াচ্ছে। ওকে,
একটি মৌল ঘনত্ব দেওয়া আছে দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস রূপে কেলাসিত হয়, যার একক কোষে বাহুর দৈর্ঘ্য 2.88। এটা এককটা পড়েনি এখানে। আচ্ছা, উক্ত মৌলের 156 গ্রামের মধ্যে পরমাণু সংখ্যা এবং একক কোষের সংখ্যা নির্ণয় করো। এটা দেখো এখানে অ্যাংস্ট্রম পড়েনি। বাহুর দৈর্ঘ্য এ সমান 2.88 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমটাকে সেমি করে নেবে, 10⁻⁸ সেমি। আর ঘনত্ব দেওয়া আছে। এবার দেখো 156 গ্রাম ধাতুর আয়তন কত হবে? আয়তন মানে ভর বাই ঘনত্ব, ভর 156 আর ঘনত্ব 7.2, সুতরাং আয়তন পেয়ে গেলাম এত সেমি কিউব। অতএব দেখো 156 গ্রাম মৌলতে একক কোষ কত হবে? যেহেতু এত আয়তন, একটা একক কোষের আয়তন কত? 2.8 × 10⁻⁸ হোল কিউব। তাহলে এতর মধ্যে একটা একক কোষ আছে, তাহলে এতর মধ্যে এত সেমি কিউবে একক কোষ কত হবে? 156/7.2 দ্বারা গুণ করে দিলে এটা 9.07 × 10⁻22 হচ্ছে। যেহেতু মৌলটি দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে, তাই একক কোষে পরমাণু সংখ্যা 2টি। তাই 156 পরমাণুর সংখ্যা কত হবে? একক কোষে ডবল হয়ে যাবে, অর্থাৎ 2 দ্বারা গুণ হবে। সুতরাং এটা উত্তরটা বেরিয়ে আসছে। এক্স, ওয়াই এবং অক্সিজেন মৌল দ্বারা গঠিত একটি কেলাসাকার যৌগে অক্সিজেন পরমাণু দ্বারা ঘনকাকার ঘনশ্রেণীবিন্যাস গঠিত হয়। উক্ত ঘনশ্রেণীবিন্যাসের চতুস্তলীয় ভাগগুলির 1/8 এক্স পরমাণু দ্বারা এবং অষ্টতলীয় ভাগগুলির অর্ধেক ওয়াই পরমাণু দ্বারা অধিকৃত। আর যৌগটির সংকেত কী হবে? আমরা ধরে নিলাম অক্সিজেন পরমাণুর সংখ্যা এনটি। এবার চতুস্তলীয় ফাঁকের সংখ্যা কী হবে? যতগুলো পরমাণু তার ডবল হবে, অর্থাৎ 2n হবে, এবং অষ্টতলীয় ফাঁক হবে এনটি। এবার এক্স পরমাণুর সংখ্যা কত হবে? এক্স পরমাণু কী বলেছে দেখো, চতুস্তলীয় ফাঁকের 1/8, তাহলে 2n × 1/8 অর্থাৎ n/4 হয়ে যাচ্ছে। ওয়াই পরমাণুর সংখ্যা হচ্ছে কত হবে? অষ্টতলীয় ফাঁকের অর্ধেক, মানে n × 1/2 n/2। অর্থাৎ দেখো এক্স, ওয়াই এবং অক্সিজেন পরমাণু তাহলে অনুপাতটা কত দাঁড়াচ্ছে? এক্স হলো n/4, ওয়াই n/2 এবং অক্সিজেন n। এটাকে অনুপাত করলে দেখো 1:2:4 হচ্ছে। সুতরাং যৌগটার সংকেত দাঁড়াবে XY2O4। কেলাসে কোন ধরনের ত্রুটির জন্য এফ কেন্দ্র দেখা যায়? আইনীয় কেলাসে ধাতব আধিক্যজনিত নন স্টয়সিমেট্রিক ত্রুটির জন্য এফ কেন্দ্র দেখা যায়। দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাসে শূন্যস্থান কত? 32। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে বাহুর দৈর্ঘ্য a√3। একক কোষে পরস্পর থাকা দুটি কণার কেন্দ্রের মধ্যে দূরত্ব কত হবে? 1.5 a। এক্স পরমাণু ভর এর 4 গ্রাম একক কোষের সংখ্যা কত হবে? এটা তোমার Na/40 হবে। এখানে দুটো একই হয়ে গেছে, দেখো এটা Na/40। অষ্টতলীয় এবং চতুস্তলীয় ফাঁক সংক্রান্ত দেখো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে মোট চতুস্তলীয় শূন্যস্থান কত হবে? পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে 4টে কণা থাকে, তাহলে চতুস্তলীয় ফাঁকটা ডবল হবে 8টা। একটি ঘনকাকার ঘনশ্রেণীতে কণার সংখ্যা এক্স যদি হয়, তাহলে চতুস্তলীয় ফাঁক হচ্ছে তার ডবল হবে, অর্থাৎ ওয়াই সমান হচ্ছে, ওয়াইটা হচ্ছে এক্সের ডবল, সুতরাং এক্স সমান y/2 হবে। আর অষ্টতলীয় ফাঁকটা এক্সের সঙ্গে সমান হবে, অর্থাৎ এক্স আর জেড সমান। স্কটকি ত্রুটি কাকে বলে? কোন ধরনের আইনীয় যৌগে এই ধরনের ত্রুটি হয় এবং এই ধরনের ত্রুটির ফলে কেলাসে কী ধরনের ঘনত্বের পরিবর্তন হয়? স্কটকি ত্রুটি কি? কোনো আইনীয় কেলাসকার আইনীয় যৌগের কেলাস জালক থেকে সমসংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন নির্দিষ্ট হওয়ার ফলে যে উক্ত কেলাসে যে ত্রুটি হয়, সমসংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন নির্দিষ্ট হওয়ার ফলে। NaCl, KCl, Cesium ক্লোরাইড, KBr। যেসব আইনীয় যৌগের কেলাসের গঠনকারী আয়নের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি এবং যাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার প্রায় সমান, তাদের ক্ষেত্রে স্কটকি ত্রুটি দেখা যায়। স্কটকি ত্রুটিযুক্ত কেলাসে আয়নের সংখ্যা নিখুঁত কেলাস অপেক্ষা কম হয়, তাই ঘনত্ব কম হয়। ফ্রেঙ্কেল ত্রুটিটা কি? কোনো আয়নীয় কেলাসে যদি কোনো আয়ন, সাধারণত ক্যাটায়ন, তার নিজস্ব স্থান পরিত্যাগ করে কোনো অন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল স্থানে অবস্থান করে, তবে যে ত্রুটি হয় তা ফ্রেঙ্কেল ত্রুটি। যেসব আয়নীয় কেলাসে যৌগে গঠনকারী কণার কোঅর্ডিনেশন সংখ্যা কম হয়, যাদের অ্যানায়নের আকার ক্যাটায়ন অপেক্ষা অনেক বড়, তাদের ক্ষেত্রে এই ফ্রেঙ্কেল ত্রুটি দেখা যায়। ফ্রেঙ্কেল ত্রুটিযুক্ত কেলাসে আয়নের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। ফ্রেঙ্কেল ত্রুটি আর স্কটকি ত্রুটি দেখো পার্থক্য কী হবে? স্কটকি ত্রুটি কেলাসে জালক বিন্দুতে সমসংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন অনুপস্থিত থাকে, আর ফ্রেঙ্কেলে কী হয়? কোনো ধরনের আয়নই কেলাস জালকে অনুপস্থিত থাকে না, কিন্তু সাধারণত ক্যাটায়ন জালক বিন্দু পরিত্যাগ করে অন্তঃস্থানিক স্থান অবস্থান করে। যেসব আয়নীয় কেলাসের আয়নীয় যৌগের গঠনকারী আয়নের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি এবং যাদের ক্যাটায়ন ও অ্যানায়নের আকার প্রায় সমান, তাদের এই স্কটকি ত্রুটি দেখা যায়। এটাও একই রকম তোমার যেমন বললাম। আর স্কটকি ত্রুটিযুক্ত কেলাসে ঘনত্বটা একই কমে যায়,
আর ফ্রেঙ্কেল ত্রুটিতে ঘনত্বটা একই থেকে যায়। এফ কেন্দ্র কাকে বলে, একে বর্ণবিন্দু বলা হয় কেন? ধাতব আধিক্যযুক্ত ত্রুটি বিশিষ্ট আয়নীয় কেলাসে অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্যতাকে এফ কেন্দ্র বলা হয়। এফ কেন্দ্রের উপস্থিতিতে বর্ণহীন কেলাস বর্ণ ধারণ করে, তাই এফ কেন্দ্রগুলিকে বর্ণবিন্দু বলা হয়। জিঙ্ক অক্সাইড শীতল অবস্থায় সাদা হলেও উত্তপ্ত করলে হলুদ যায় কেন? জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এর থেকে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস বেরিয়ে যায়, এই যেমন বিক্রিয়া দেখালাম। এর ফলে কেলাসে Zn2+ আয়নের আধিক্য ঘটে। অতিরিক্ত Zn+ আয়নগুলি অন্তঃস্থানিক স্থান অবস্থান করে এবং অক্সাইড আয়ন দ্বারা বর্জিত ইলেকট্রনগুলি অপর অন্তঃস্থানিক স্থানগুলি অতিক্রমণ করে, ফলে কেলাসের তড়িৎ প্রসমতা বজায় থাকে। ফলে নন স্টয়সিমেট্রিক জিঙ্ক অক্সাইড গঠিত হয় এবং এর কেলাসে অন্তঃস্থানিক স্থানগুলিতে অবস্থিত ইলেকট্রনগুলি দৃশ্যমান আলোরশ্মি থেকে শক্তি নিয়ে ভূমিস্তর থেকে উদ্দীপ্ত শক্তি স্তরে উন্নতি হয়। এর ফলে বর্ণময় আলোরশ্মি বিকিরণ হয়, তাই জিঙ্ক অক্সাইড হলুদ দেখায়। জিঙ্ক অক্সাইড উত্তপ্ত করার ফলে উৎপন্ন নন স্টয়সিমেট্রিক জিঙ্ক অক্সাইডে কোন ধরনের ত্রুটির সৃষ্টি হয়? এটা অন্তঃস্থানিক ক্যাটায়ন উপস্থিতির জন্য ধাতব আধিক্যজনিত ত্রুটির সৃষ্টি হয়। যদি AgCl এর কেলাসে অশুদ্ধরূপে অতি স্বল্প মাত্রায় ক্যাডমিয়াম-2+ আয়ন অন্তর্ভুক্তি করা হয়, তবে কেলাসে কী হবে? শূন্যতা সৃষ্টি হয়। এক্ষেত্রে প্রাপ্ত কঠিন দ্রবণের কেলাসে Ag+ আয়ন ক্যাডমিয়াম-2+ আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয় এবং তড়িৎ প্রসমতা রক্ষার্থে প্রতিটি ক্যাডমিয়াম-2+ আয়নের জন্য 2টি Ag+ আয়ন কেলাস থেকে দূরীভূত হয়। কেলাসের মধ্যে ক্যাডমিয়াম-2+ আয়ন একটি Ag+ আয়নের স্থান দখল করে, অপর Ag+ আয়নের স্থানটি ফাঁকা অবস্থায় পড়ে থাকে। এভাবে Ag+ এর কেলাসে অশুদ্ধরূপে অতি অল্প পরিমাণ ক্যাডমিয়াম-2+ আয়ন অন্তর্ভুক্ত হলে ক্যাটায়ন শূন্যতা সৃষ্টি হয়। এর ফলে এবং এর সংখ্যা ক্যাডমিয়াম-2+ আয়নের সংখ্যা সমান হয়। এবার দেখো এখান থেকে খুব ইম্পর্টেন্ট কতগুলি MCQ। নিচের কোন ক্ষেত্রে ক্যাটায়নগুলি অন্তঃস্থানিক স্থলে অবস্থান করে? এটা হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটির ক্ষেত্রে। কোনো আয়নীয় কেলাসে ক্যাটায়ন এবং অ্যানায়ন যুগ্মের অনুপস্থিতির জন্য যে ধরনের ত্রুটি হয় সেটাকে বলে স্কটকি ত্রুটি। স্কটকি ত্রুটি পরিলক্ষিত হয় যখন কেলাসে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন কেলাসে অনুপস্থিত থাকে। একটি কেলাসে ফ্রেঙ্কেল ত্রুটির উপস্থিতি কেলাসের ঘনত্ব পরিবর্তন হয় না। স্কটকি ত্রুটি সম্পন্ন আয়নীয় কঠিনের কেলাসে উপস্থিত থাকে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ের শূন্যতা। ফ্রেঙ্কেল ত্রুটি হলো ক্যাটায়ন শূন্যতাজনিত এবং অন্তঃস্থানিক ত্রুটি। কঠিন AgBr এর কেলাস কোন ধরনের ত্রুটি দেখায়? এটা হচ্ছে 1 এবং 2, অর্থাৎ স্কটকি ত্রুটি এবং ফ্রেঙ্কেল ত্রুটি উভয় ত্রুটি দেখায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের কাজে লাগে, অবশ্যই এটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং নতুন বন্ধু থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং আমার এই চ্যানেলে তোমাদের HS এর কেমিস্ট্রির প্রতিটা চ্যাপ্টারের সাজেশন পেয়ে যাবে। তার জন্য তোমরা আমার এই ডেসক্রিপশন ফলো করো এবং যে সমস্ত আমার রয়েছে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমার সাথে দেখা হবে।